কেমন আছো সবাই? ভালো আছি। ভালো আছো? কালকে তো ছুটি ছিল, হ্যাঁ। কালকে তো আর তোমাদের সঙ্গে দেখা হয়নি। আজকে কালকে তোমাদের বিজ্ঞানের কয় অধ্যায় পড়াইছিলাম? 1 আর 2 অধ্যায় পড়াইছিলাম না? হ্যাঁ। আজকে 3 অধ্যায় পড়ো। তোমার কি অবস্থা? তোমার কালকে যে শব্দার্থগুলো দিছিলাম, প্রথমে যে এইগুলো পড়ো। আবোল তাবোল গল্প তো পড়েছো, ঠিক আছে, কবিতা পড়েছো। দেখো, আবোল তাবোল লিখেছেন সুকুমার রায়। ছুটলে কথা থামাইকে, আজকে ঠেকাই আমাইকে, আজকে আমার মনের মাঝে ধাই ধপাধপ তবলা বাজে। রাম খটাখট ঘেসাং ঘ্যাস, কথাই কাটে কথার প্যাস, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর। এটুকু পড়ো আর লেখো, ঠিক আছে? লেখা সুন্দর করতে হবে, তোমার লেখাটা কিন্তু অনেক খারাপ। তোমার কি দেখি? তোমার ক্লাস 6-এর আজকে তোমাদের পড়াবো উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এটা 3য় অধ্যায়, ঠিক আছে? উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো, সরে এসে বসো। দেখো তো পড়াই, তুমি দেখো। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, আজকে এই 3য় অধ্যায়টা তোমাদের পড়াবো, ঠিক আছে? আমাদের চারপাশে দৃশ্যমান সকল জীব থেকে শুরু করে খালি চোখে দেখতে না পাওয়া অণুজীব সকলেই কোষ দিয়ে গঠিত। আমাদের মানবদেহ কিন্তু অনেক কোষ আছে, ঠিক আছে, যেগুলো আমরা দেখতে পাই না। কোষ জীবদেহের গাঠনিক একক এবং কোষের অভ্যন্তরেই জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত জৈব রাসায়নিক ক্রিয়াকলাপ সংগঠিত হয়। এই অধ্যায়ে আমরা জীবের কোষ নিয়ে প্রাথমিক ধারণা লাভ করার চেষ্টা করব, ঠিক আছে? এই অধ্যায়ে আমরা কি কি জানতে পারবো দেখো। কোষ ব্যাখ্যা করতে পারবো, উদ্ভিদ ও প্রাণীর কোষের পার্থক্যকারী প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো, জীবদেহে কোষের ভূমিকা ব্যাখ্যা করতে পারবো, জীবদেহের নানা কার্যক্রমে কোষের অবদান উপলব্ধি করতে পারবো, উদ্ভিদ ও প্রাণীর কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো। আচ্ছা, ওই কি হচ্ছে গো, এত শব্দ হচ্ছে ওখানে? ওখানে আছে বই চাষতো। ওখানে কিছু লাগাবে নাকি? হ্যাঁ। সেজন্য এত আওয়াজ আসছে, খুবই খারাপ লাগছে। এই যে পাঠ 1, কোষ। কোষ সম্পর্কে আমরা জানবো। জীবদেহের গঠন ও কাজের একক কি? কোষ। জীবদেহের গঠন ও কাজের একক কোষ, ঠিক আছে? পৃথিবীতে অনেক জীব আছে যারা একটি মাত্র কোষ দিয়ে গঠিত, যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি। এই ব্যাকটেরিয়া আর প্রোটোজোয়া আরও অনেক আছে যে এইগুলো একটি মাত্র কোষ দ্বারা গঠিত, ঠিক আছে? তাহলে আবার অনেক জীব বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত, যেমন মানুষ, গাছ, পাখি দেহ অসংখ্য কোষ দিয়ে গঠিত। আমাদের মধ্যে কিন্তু মানে মানুষ, পশু পাখির মধ্যে কিন্তু অনেক কোষ বিহিত আছে, ঠিক আছে? যার কারণে আমরা কিন্তু এই যে বাড়তে পারি, মানে আমাদের কিন্তু মানুষের মধ্যে অনেক কোষ থাকে, ঠিক আছে? সব থেকে বেশি কোষ থাকে মানব দেহে, বুঝছো? কোষ একটির সাথে আর একটি যুক্ত হয়ে জীবদেহ গঠন করে। একটির সাথে আর একটি যুক্ত হয়, যুক্ত হয়ে কি গঠন করে? কোষ। জীবদেহ গঠন করে। এটি অনেকটা ইট দিয়ে তৈরি করা ভবনের মতো, ঠিক আছে? ইট দিয়ে তৈরি করা ভবনের মতো। তুমি 4 তলা বা 2-3 তলা 4 তলা যাই করো না কেন, এইগুলো কি ইট দিয়ে গঠিত হয় না? তেমনই মানব দেহে বা পশু পাখির বা উদ্ভিদ এই যে গাছপালা দেখো, এইগুলোই উদ্ভিদ, ঠিক আছে? গাছ কিন্তু উদ্ভিদ। এই গাছের মধ্যে যদি কোষ না থাকে, গাছ এত লম্বা হতে পারে? তাই না? এই যে আমরা মানুষ, আমাদের মধ্যে যদি একটি মাত্র কোষ দ্বারা গঠিত হতো, তাহলে কিন্তু আমরা কিন্তু খুবই ছোট হয়ে থাকতাম, খুবই ছোট। বা এইগুলো এই খুব ছোট বলতে কি, এইগুলো তো দেখাই যায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগতো দেখতে হলে পরে, ঠিক আছে? আমাদের দেহে, মানব দেহে সব থেকে বেশি কোষ থাকে, যার কারণে এই মানুষ বাড়ন্ত হয়, ঠিক আছে? আর একটি মাত্র কোষ থাকলে আমরা কি ওই কোষ দেখতে পারি? যেমন ব্যাকটেরিয়া, তারপরে হচ্ছে প্রোটোজোয়া, এইগুলোকে দেখতে হলে কিন্তু ব্যাকটেরিয়া আমাদের খালি চোখে কিন্তু চোখে বাঁধবে না, বাঁধবে? এগুলো দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগবে, তাই না? তো এটুকু বুঝতে পারছো?
এবার পরের পৃষ্ঠায় চলে যায়। তোমার স্কুলের ভবনটির কথা ভাবো, একতলা হোক বা পাঁচতলা। এই ভবনটি কিন্তু তৈরি হয়েছে একের পর এক ইট গেঁথে। তাই ইটগুলোকে আমরা বলতে পারি ভবন তৈরির একক। যেমন মানবদেহের তৈরির মানে মানবদেহের এই যে কি এখানে এখানে আছে দেখো, কোষ কিন্তু একটির সাথে আরেকটি যুক্ত হয়ে মানবদেহ মানে বা জীবদেহ গঠিত হয়। তেমনই একটি ইটের সঙ্গে আরেকটি ইট জোড়াতালি দিয়ে কিন্তু ভবন তৈরি হয়। একটা ইট দিয়ে একটা ভবন তৈরি করতে পারবা? না। হ্যাঁ, হবে না, অনেকগুলো ইট লাগবে। তো দেখো, তাই ইটগুলোকে আমরা বলতে পারি ভবন তৈরির একক। ঠিক এমনইভাবে আমাদের জানা অজানা যত ছোট ও বড় জীব আছে তাদেরও গঠনের মূলে রয়েছে কিছু গাঠনিক একক। তোমার সম্পূর্ণ শরীর, প্রিয় পোষা প্রাণী কিংবা মাঠের গাছ সব কিছুর গঠনের ভিত্তি হিসেবে কাজ করে ওই এককসমূহ। ঠিক আছে? জীবজগতের অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীদেহ বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে কোষগুলো যুক্ত থাকে। এবার দেখো অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণেই দেখো এখানে ছবি দেওয়া আছে অণুবীক্ষণ যন্ত্র, দেখছো? রবার্ট হুকের অণুবীক্ষণ যন্ত্র এবং রবার্ট হুকের দেখা বোতলে ছিপির কোষ। অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র এমন এক প্রকার যন্ত্র যা দিয়ে অতি ক্ষুদ্র বস্তুকে বড় আকারে দেখা যায়, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারবো না। ঠিক আছে? ওইগুলোকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্র লাগে। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় 16 শতাব্দীতে। দাও তো পেনটা দাও। এই যে এগুলো দেখবা অণুবীক্ষণ যন্ত্র। এটা কি পেন কিনছো? এখানে তো লেখায় অসুবিধা হয়। দাঁড়া। তুমি লেখো। তাহলে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় 16 শতাব্দীতে। পরবর্তীতে অ্যান্টনি ফন লিওয়েন হুক অণুবীক্ষণ যন্ত্রের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটুকু পড়বা, হ্যাঁ? এমসিকিউ আসবে। বৃহদাকার জীবদেহ ছোট আকারের অসংখ্য কোষ থাকে। একটি অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তুমি যদি বিভিন্ন কোষের দিকে তাকাও দেখতে পাবে যে বিভিন্ন কোষের আকৃতিতে ভিন্নতা রয়েছে। কিছু কোষ লম্বাকৃতির, কিছু দেখতে গোলাকার কিংবা দণ্ডাকার সহ বিভিন্ন আকৃতির হয়ে থাকে। কিছু কোষ আছে যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, অর্থাৎ এদের আকৃতি পরিবর্তনশীল। পাঠ 2 জীবকোষের প্রকারভেদ। পাঠ 2 পাঠ 1 শেষ। ওটুকু বুঝতে পারছো? হ্যাঁ। জীবকোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতিতে ভিত্তিতে নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। এটা দেখবা, যথা আদিকোষ ও প্রকৃত কোষ। আদিকোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়, যেমন ব্যাকটেরিয়া। প্রকৃত কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে। প্রকৃত কোষের নিউক্লিয়াসে কি থাকে? আবরণ থাকে। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়। প্রকৃত কোষকে তাদের কাজের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়, যথা দেহকোষ ও জননকোষ। দেহকোষ দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে। এসব কোষ বিভাজনের কারণে জীবদেহ বৃদ্ধি পায়। জননকোষের কাজ হলো জীবের প্রজনন অংশ নেওয়া। এদিকে তাকাও। জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়। দাঁড়াও, গাড়িটা যেয়ে নি। এত জোরে জোরে গাড়ি চালাই কেন বুঝিনি। কি গাড়ি ওটা? হ্যাঁ, ফ্রিস্টাইল নাকি স্টারিং? তোমাকে দাঁড়াও, ইট যেতে যাইতে টানে না, সেটা ইট যেটা টানে পান্টু টানে। দেখো, জীবের দেহে বিভিন্ন আকার আকৃতির কোষ দেখা যায়, যেমন গোলাকার, ডিম্বাকার, আয়তাকার ইত্যাদি। সাধারণত
কোষ এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। নতুন শব্দ প্রোটোপ্লাজম, দেহকোষ, জননকোষ, অনুবীক্ষণ যন্ত্র, এইটুকু সব পড়বো। হ্যাঁ, পার্ট 3 ও 4 এই যে জীবকোষের প্রকারভেদ, এটা পার্ট 2, এটা পড়বা। হ্যাঁ, ব্যাগটা একটু সরাও। পার্ট 3, 3, 4, 5, 6, 3 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে। একটি জীবকোষের গঠন। একটি জীবকোষ এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না, তাই বলে মানুষ কিন্তু বসে নেই। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবে দেখা যায়। বর্তমানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো ভালো দেখা যাচ্ছে। এর ফলে কোষের অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে। এবার কোষের প্রধান প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করা যাক। কোষ প্রাচীর। শুধু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর নেই। এটি জড় পদার্থের তৈরি। কোষ প্রাচীরে এটা পড়বা। হ্যাঁ, কোনো কোনো কোষের প্রাচীরে ছিদ্র থাকে, এদের কূপ বলে। তাইলে এখানে যদি আসে কূপ কাকে বলে, তাহলে কি বলবা? কোনো কোনো কোষের, এই যে এইটুকু পড়বা, এই যে এইটুকু। এই দেখো পার্ট 3, 4, 5, 6, মানে 3 থেকে 6 পর্যন্ত, মানে 3, 4, 5, 6 এর মধ্যে, ঠিক আছে। একটি জীবকোষের গঠন, এইটুকু পুরো পড়া লাগবে। এই যে কোষ প্রাচীর পড়া লাগবে, প্রোটোপ্লাজম পড়া লাগবে, ঠিক আছে। এই সম্পর্কে আমরা জানবো। তাহলে কোষ প্রাচীর কোষের আকার প্রধান দ্বারা এবং ভিতরে ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে। এরা ভিতরের অংশকে রক্ষা করে। ভালো লাগছে না মনে হচ্ছে, গায়ে জ্বর আইছে, খুবই খারাপ লাগছে, মাথা ব্যথা করছে। কি বাবা, লেখা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে? লেখা এত বাঁকা হচ্ছে কেন? তোমারে না বলছিলাম আমি দাগ টেনে টেনে লিখবা? লেখো, আজকের মতো তোমাকে ছেড়ে দিচ্ছি, লেখো। আজকে শরীরের মধ্যে ভালো লাগছে না, তাই আর বেশি কথা বলবো না। না, পড়ানো লাগবে না। কেন পড়বা, এখান থেকে পড়বা তোমরা। আমি এটুকু পড়াই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। এই অধ্যায়টা একটু কঠিন আছে তো বুঝাই দিচ্ছি, পড়বা, বুঝতে সুবিধা হবে। প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলার ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। তাহলে প্রোটোপ্লাজম কাকে বলে? কোষ প্রাচীরের অভ্যন্তরে। আমার সঙ্গে সঙ্গে বলো। হ্যাঁ, গুড। তবে লেখা খুবই বাঁকা হয়েছে। আজ কয় তারিখ গো? 5 তারিখ। আর 5 তারিখ পরে পরীক্ষার এখনো ডেট অবশ্য দেয়নি, বললো যে দেবো না ডেট, দেখা যাক কবে দেয়, তো তোমাদেরকে জানাবো না, ঠিক আছে, সমস্যা নেই। প্রোটোপ্লাজম কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলার ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম কাকে বলে? কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম বলে। তাহলে আবার বলো, কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির মতো ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। কোষ প্রাচীরের অভ্যন্তরে পাতলা পর্দা বেষ্টিত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে। মনে থাকবে, এটুকু পড়বা। একে জীবনের ভিত্তি বলা হয়। কাকে জীবনের ভিত্তি বলা হয়? প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়। এর 3টি অংশ থাকে। কয়টা অংশ থাকে? 3টি। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। তোমার কি অবস্থা? এটুকু পড়ো, তারপরে ইংলিশ দিয়ে ভালো লাগছে না, আজকে শরীরের মধ্যে খুব খারাপ লাগছে, পড়ো। হলো পার্ট 3, 4, 5, 6 আরও আছে এখানে। কোষ ঝিল্লি দেখো, অনুবীক্ষণ যন্ত্রে দেখা প্রাণী ও উদ্ভিদ কোষ। এখানে দুটো চিত্র আছে, একটা প্রাণী কোষের চিত্র আর একটা উদ্ভিদ কোষের চিত্র। কি প্রাণী কোষ, এটা প্রাণী কোষ, এটা উদ্ভিদ কোষ।
আমি দাগাইয়ে তোমাদেরকে দেখাই দেবো না, ঠিক আছে? আমি মানে এই চিত্রটা আঁকাবো না, তোমরা পরীক্ষা টরীক্ষা দিয়ে নাও, তারপরে দেখবো না। কোষ ঝিল্লি সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। তাহলে কোষ ঝিল্লি কাকে বলে? সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলা হয়। তাহলে কোষ ঝিল্লি কাকে বলে? সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায়। সম্পূর্ণ আমার মানে এমনভাবে পড়তে হবে আমি পড়ানোর সময় যাতে তোমার মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। তাহলে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন কাকে বলে? এই যে সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে, এদিকে আমার দিকে তাকাও, সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে না কোষ ঝিল্লি বা মেমব্রেন বলে, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। এই যে প্রোটোপ্লাজম তো আমরা পড়ে এসেছি, এটা কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলে। তুমি তোমার পড়ো। কোষ ঝিল্লি সম্পূর্ণ প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন বলা হয়। মনে রাখবা, এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ, গ্যাস এর চলাচল নিয়ন্ত্রণ করে। সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। তাহলে সাইটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে যে অর্ধতরল থাকে তাকে কি বলে? সাইটোপ্লাজম বলে। তাহলে সাইটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে কি বলে? সাইটোপ্লাজম বলে। তাহলে সাইটোপ্লাজম কাকে বলে? আমার দিকে তাকাও, প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে তরল পদার্থ থাকে তাকে সাইটোপ্লাজম বলে। ভুল বলো কেন? সাইটোপ্লাজম আমরা পড়েছি, আমরা কোষ ঝিল্লি পড়েছি, প্রোটোপ্লাজম পড়েছি, সাইটোপ্লাজম পড়ছি। এখানে সাইটোপ্লাজম কাকে বলে? আমার সাথে বলে প্রোটোপ্লাজম থেকে হ্যাঁ নিউক্লিয়াসকে বাদ দিলে যে তরল পদার্থ থাকে তাকে সাইটোপ্লাজম বলে। তাহলে প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে বাদ দিলে যে তরল পদার্থ থাকে তাকে সাইটোপ্লাজম বলে। হ্যাঁ, এর প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করে। কিছু শারীরবৃত্তীয় কাজ এখানে সম্পন্ন হয়, যেমন সালোক সংশ্লেষণ। সাইটোপ্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি নিম্নে দেওয়া হলো। প্লাস্টিড আছে, কোষ গহ্বর আছে, মাইটোকন্ড্রিয়া আছে। এই তিনটা এখানে কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিতি দেওয়া হয়েছে সাইটোপ্লাজমে। এগুলো দেখা যায়, প্লাস্টিড দেখা যায়, কোষ গহ্বর দেখা যায়, আর মাইটোকন্ড্রিয়া দেখা যায়। তাহলে আমরা প্লাস্টিড সম্পর্কে এবার জানবো। প্লাস্টিডটা কি? প্লাস্টিড বলতে তোমরা আবার এই যে এই জিনিসটা বুঝো না যে আমরা যে প্লাস্টিকের যে বোতল টতল আছে ওইগুলো না, কিন্তু এগুলোকে বর্ণাধারাও বলে। প্লাস্টিডকে বর্ণাধারাও বলে। কি হলো তোমার? পড়ো। কোনটা পারছো না? কোনটা আমাকে বলো তো দেখি। কোনটা? এটা খেয়ালে বানান করে করে পড়ো। ক্ষয় একারে খেয়ে উন্তস্তয় আকার, লয় একারে লে। খেয়ালে যেটা পারবে না জিজ্ঞাসা করবা। প্লাস্টিডকে কি বলা হয়? বর্ণধারাও বলে। সাধারণত প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিড উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। পাতা, ফুল বা
ফলের যে বিচিত্র রং আমরা দেখি তা সবই এই প্লাস্টিকের কারণে করে আকর্ষণীয় করে তোলে। বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে। কোষ গহ্বর। পেঁয়াজের কোষ পরীক্ষা করে দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা রয়েছে, এটাকে কোষ গহ্বর বলে। গহ্বর কাকে বলে? কোষ গহ্বর কাকে বলে? দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা থাকে, হ্যাঁ, ওই ফাঁকা জায়গাটাকে কোষ গহ্বর বলে। নতুন কোষের গহ্বর ক্ষুদ্র বা অনুপস্থিতি থাকতে পারে, কিন্তু একটি পরিণত উদ্ভিদ কোষে এ গহ্বরটি বেশ বড়। উদ্ভিদ কোষে অবশ্যই গহ্বর থাকে বা থাকবে। একটি প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, তবে যদি থাকে তাহলে সেটি হবে ছোট। কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষরস বলে। কোষরস কাকে বলে? কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষরস বলে। তাহলে কোষরস কাকে বলে? এটা আসতে পারে, কোষ গহ্বরে যে রস থাকে তাকে কোষরস বলে। কোষ গহ্বর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষ গহ্বর কোষরসের আধার হিসাব কাজ করে। ইহা ছাড়া কোষের উপর কোনো চাপ এলে তাও নিয়ন্ত্রণ করে। বোঝা গেল? এবার মাইটোকন্ড্রিয়া, একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলে। কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? মাইটোকন্ড্রিয়া। তাহলে এমসিকিউ আসলে পারবা? মাইটোকন্ড্রিয়াকে কি, দুই রকমের প্রশ্ন আসতে পারে। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? তুমি বলবা তুমি বলবা মাইটোকন্ড্রিয়া কি, বা মাইটোকন্ড্রিয়া বলতে কি বোঝো। ঠিক আছে, ধরো দেখা গেল এই সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে দিয়ে দিল এটা সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে মাইটোকন্ড্রিয়া, একে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। এদিকে তাকাও, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয়। এবার কোষের শক্তি উৎপাদন কেন্দ্র কাকে বলা হয়? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াকে। এই দুই ধরনের প্রশ্ন আসবে, দুই রকম হতে পারে। একটাই প্রশ্ন যে দুই রকমের হবে, ঠিক আছে? ভালো করে পড়বা, কিন্তু মাথায় ঢুকাবা না, বুঝে বলবা না যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি কিন্তু আবার ধরবো, তাইলে কিন্তু যদি না পারো তাহলে কিন্তু পানিশমেন্ট হবে। কারণ এই অঙ্গাণুর অভ্যন্তরে শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে। এরা দণ্ডাকার, বৃত্তাকার বা তারকাকার হতে পারে। এরা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত থাকে। কয় স্তর? দুই স্তর ঝিল্লি দিয়ে আবৃত থাকে। বাইরের স্তর মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি ভাঁজযুক্ত। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ শোষণ প্রক্রিয়ার সাহায্য করে শক্তি উৎপাদন করা। তাহলে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শোষণ প্রক্রিয়ার সাহায্য করে শক্তি উৎপাদন। এটা দেখো, এটা আসতে পারে। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তির আধার বলা হয়। মাথায় রাখবা, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? শক্তির আধার বলা হয়। ঠিক আছে, এবার পার্ট 7 ও 8, নিউক্লিয়াস সম্পর্কে এবার আমরা জানবো। ঠিক আছে, আমরা এতক্ষণ কি বললাম? সাইটোপ্লাজম পড়লাম, প্রোটোপ্লাজম পড়লাম, কোষ ঝিল্লি পড়লাম, মাইটোকন্ড্রিয়া পড়লাম, তারপরে হচ্ছে কোষ গহ্বর পড়লাম, প্লাস্টিড পড়লাম, অনেক কিছু পড়লাম। এবার কি বলবো? নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস সম্পর্কে জানবো। এই তুমি পড়ো, তুমি ইংলিশ বের করো। তোমার ইংলিশে লিখতে দিয়েছিলাম না? লিখতে দিইনি? বাংলা করবে কেন? বাংলা তো বই আনলে তুমি 2 দিন। আমি ইংলিশ হয়েছে তোমার বললে যে স্কুলে স্যার হচ্ছে যে রিডিং পড়া দিছে ওইটা লিখতে দিছিলাম না? আমার তো বের করো, এই যে স্যার স্কুলে দিছিল সেই পড়াটুকু বের করো। তাহলে দেখো, নিউক্লিয়াস সম্পর্কে জানবো। প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি? প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান কি? ভেসে থাকে ওই তরল পদার্থের উপরে। এই প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান নিউক্লিয়াস, প্রোটোপ্লাজমের যে তরল পদার্থটা থাকে ওর পরে ভেসে থাকে, তাই ওকে কি বলছে? ভাসমান গোলাকার ঘন বস্তুটি। এই নিউক্লিয়াস কিন্তু ঘন, ওটাকে কি বলছে? নিউক্লিয়াস বলছে। নিউক্লিয়াস কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। নবীন কোষে এদের অবস্থান কোষের কেন্দ্রে। কোষের কেন্দ্রে। পরিণত কোষে এদের স্থান পরিবর্তন হতে পারে। এরা গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার বা নলাকার হতে পারে। কোনো কোষে নিউক্লিয়াস থাকে না। বলো। আমি তো এটা পরীক্ষায় আসবো, আমি তো তোমার এটা কবেই লিখে দিছি। সপ্তাহের 7 দিনের নাম ইংলিশে। স্যাটারডে মানে কি? দাও, খাতা দাও, ওরে লিখে দিই।
স্যাটারডে, শনিবার। হ্যাঁ, তুমি পড়বা এখানে। হ্যাঁ, সানডে। মানে রবিবার। তোমার আসবে, এটা তো আমি তোমার অনেক দিন আগেই বলে দিয়েছি। মন্ডে মানে না, মন্ডে মানে সোমবার। বোঝা যায় লেখা? টুয়েসডে, টুয়েসডে মানে মঙ্গলবার। ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে বুধবার। পারবা উচ্চারণ করতে পারবা না এগুলো? আচ্ছা, না পারলে আমাকে বলবা, ঠিক আছে? আমি তো বললাম না, তো না বললো পারছে না। বলদিন ফ্রাইডে মানে কি বার? এটাকে শুক্রবার, এই যে বৃহস্পতিবার, ফ্রাইডে, শিখে যাবে, সব শিখে যাবে, ওই কথা বলতে হয় না। শুক্রবার পড়ো। হ্যাঁ, সপ্তাহ না, এটা পড়ো। যেটা পারবা না আমাকে বলবা, ঠিক আছে? এ তোমার বই এত ছিঁড়া কেন? কি অবস্থা এ? আর ওই যদি সিরা থাকে, হাতটা ওই সিরা থাকে, কেন ছাড়ের বই আবার ছিঁড়া কিসের? নাও, তাও চলে। আচ্ছা পড়ো, বসো, বসে পড়ো। একটি নিউক্লিয়াস প্রধানত নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন, তন্তু, নিউক্লিওলাস নিয়ে গঠিত। নিউক্লিয়ার মেমব্রেন এটি নিউক্লিয়াসকে ঘিরে রাখে। নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে ঘিরে রাখে, ঠিক আছে? এই আবরণী সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের ভেতরের বস্তুগুলোকে আলাদা, পৃথকই করে দেয়, ঠিক আছে? আলাদা করে দেয়। একই সাথে একটি তরল পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লিওপ্লাজম। তাইলে নিউক্লিওপ্লাজমটা কি? নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে তরল ও স্বচ্ছ, পরিষ্কার, স্বচ্ছ মানে পরিষ্কার, ঠিক আছে? তরল মানে কি জানো? তরল মানে পানি জাতীয়। তরল মানে বোঝো না? যেমন জল, দুধ, এইগুলো যেগুলো পাতলা আর কি, এইগুলো কি তরল। এইগুলোকে কি বলা হয়? তরল পদার্থ বলা হয়। তেল কিন্তু তরল পদার্থ, পানি তরল পদার্থ। হ্যাঁ, তরল পদার্থ মানে তো বোঝোই। হ্যাঁ, নিউক্লিয়াসের ভেতরে তরল ও স্বচ্ছ পদার্থটি নিউক্লিওপ্লাজম। এর মধ্যে ক্রোমাটিন, তন্তু ও নিউক্লিয়াস থাকে। নিউক্লিওলাস নিউক্লিয়ার ভিতরের বিন্দুর ন্যায় অতি ক্ষুদ্র যে অঙ্গাণুটি ক্রোমাটিন তন্তুর সাথে লেগে থাকে তাকে কি বলে? সেটাই নিউক্লিওলাস। পাঠ 9 ও 10। হ্যাঁ, ওটা মন্ডে বানান করো আর পড়বা। মন্ডে মানে সোমবার। আমি যেমন যেমন লিখে দিছি তুমিও এখানে লিখবা। হ্যাঁ, সুন্দর করে লিখবা। পাঠ 9 ও 10, জীবদেহে কোষের ভূমিকা। জীবদেহে কোষের ভূমিকা। আমাদের মানব দেহে যত কোষ আছে তার ভূমিকাগুলো এখানে বিশ্লেষণ করার কথা বলেছে। বলো, এই যে এখানে লেখো, দেখে দেখে সুন্দর করে লিখবা আর এটা ভালো করে পড়বা। হাতের লেখা সুন্দর করবা, লেখা যেন বাঁকা না হয়। কোষ কি তা তোমরা জেনেছো? কতগুলো? কোষ। হ্যাঁ, কোষ কি তা তোমরা জেনেছো। কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে বলা হয় টিস্যু। এটা আসতে পারে। টিস্যু কাকে বলা হয়? কতগুলো কোষ একত্রিত হয়ে যখন কোনো ধরনের কাজ করে। এই যে কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে বলে টিস্যু। তাহলে কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই
একই ধরনের কাজ করে। হ্যাঁ, এই যে কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে টিস্যু বলে। তাহলে টিস্যু কাকে বলে? টিস্যু। ওই খেলাই দিয়েছো। ওইটাই করো, থাক। বিড়াল আইছে। আর লেখা বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আরেকটু সুন্দর হতে হবে। অনেক চলে এসো। অনেক 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 চলে এসো। আজকে আকাশে প্রচুর মেঘ। বৃষ্টি লাগবে সেটা আমি বলছি। এদিকে এসো। আবার বিভিন্ন ধরনের কলা মিলে একটি তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ গঠিত হয়। কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদানের বিষয়ে নিম্নে উল্লেখ করা হলো। ঠিক আছে, আমরা এবার কোষের কয়েকটি গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করি, দেখি। এই যে বিভিন্ন ধরনের কলা গঠন, অনেকগুলো কোষ সম্মিলিতভাবে একটি কলা ও কলাতন্ত্র গঠন করে। থাকুক, তুমি এদিকে দেখো। এক্ষেত্রে কলায় অবস্থিত সকল কোষ এক ধরনের কাজ করে। পরিবহন, ভারসাম্য রক্ষা করা ও দৃঢ়তা প্রদান করা এদের কাজ। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিভিন্ন ধরনের কোষ ও কলা মিলিত হয়ে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গ কী করে? গঠন করে। হ্যাঁ, গঠন করে, যেখানে মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি। আবার চোখ, কান, মুখ, হাত, পা, হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, যকৃৎ, প্লীহা ইত্যাদি প্রাণীর বিভিন্ন অঙ্গ। জীবের দেহ, এদিকে তাকাও। জীবের দেহ গঠন, ক্ষুদ্র কোষ থেকে জীবের দেহ সৃষ্টি হয়। ক্ষুদ্র কোষ থেকেই তো জীবের দেহ সৃষ্টি হয়, তাই না? আমরা কি একবারে মানুষ এত বড় হয়ে আসছি? তাই না? আমরা ছোট থেকে তো বড় হয়েছি। আমাদের বড় হওয়ার পিছনে কিন্তু কোষের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোষ যদি আমাদের দেহে নাই থাকতো তাহলে কিন্তু আমরা বড় হতে পারতাম না। ঠিক ওই ব্যাকটেরিয়া, প্রোটোপ্লাজমের মতো থাকতাম, আমাদেরকে মানুষ চোখেই দেখতে পেত। আমরা তো থাকতামই না, তাহলে মানুষ চোখে দেখবে কিভাবে? ঠিক আছে, আমাদেরকে দেখতে হলেও সেই অনুবীক্ষণ যন্ত্র লাগতো। আমাদের দেহে কোষ আছে দেখেই তো আমরা বাড়ছি, তাই না? যেমন একটা ইট দিয়ে তো আর বিল্ডিং তৈরি করা যায়। একটা ইট তুমি এখানে রাখলে ওই অতটুকুই থাকলো, তুমি যখন ধাপে 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 তৈরি করবা তখন কি ওটা একটা ভবন তৈরি হবে, তাই হবে না? উচ্চ ভবন তৈরি হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই দেখলাম। ঠিক আছে, এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম দেখো। জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বা সেল বলে, এটা তো জানো। কোটি কোটি কোষ দ্বারা আমাদের শরীর গঠিত। কোষ দুই ধরনের, যথা আদিকোষ ও প্রকৃত কোষ। সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মিলিত রূপই প্রোটোপ্লাজম। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে প্লাস্টিড, কোষ গহ্বর ইত্যাদি থাকে। তাহলে আজকে আমরা কয় অধ্যায় বললাম? তৃতীয় অধ্যায় বললাম। ঠিক আছে, তুমি এটুকু বুঝতে পারছো তৃতীয় অধ্যায়? এবার তুমি চতুর্থ অধ্যায় পড়বা, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এটা আমরা তৃতীয় অধ্যায় আজকে পড়লাম। তো আজকে এই পর্যন্তই থাকছে। ঠিক আছে, আরও পড়াবো তোমাকে। তুমি চতুর্থ অধ্যায় বের করে তুমি পড়া শুরু করো।